আজ তোকে তোকে শেষ করে তবে তবেই আমার শান্তি। প্রথা দুহাত দিয়ে ধাক্কা মেরে সরানোর চেষ্টা করে জুয়েলকে, কিন্তু ও কিছু বোঝার আগেই ওর গলা টিপে ধরে জুয়েল। নমস্কার বন্ধুরা, আমি সায়ন্তন। তোমরা শুনছো ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলো না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আজ তোমরা শুনবে সুলেখিকা সোহিনী অধিকারীর কলম থেকে একটি ভয়ের গল্প, বাড়িতে কেউ আছে। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে আমি সায়ন্তন। শুনতে থাকো ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ নিবেদন, সোহিনী অধিকারীর লেখা বাড়িতে কেউ আছে। ছোটখাটো দোতলা বাড়ির সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে এলো একটি 16-17 বছরের মেয়ে। এটাই আমাদের নতুন বাড়ি? মেয়েটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল বাড়িটার দিকে। একটা মাঝবয়সী ভদ্রলোক ওর কাঁধে হাত রাখল। হ্যাঁ মাম্মা, এটাই আমাদের নতুন বাড়ি। তোমার পছন্দ হয়নি? না, সেটা নয়। এনিওয়েজ চলো ভেতরে যাই। হ্যাঁ, বাপ বেটিতে মিলে ঘরের ভেতরেই চলে যা, আর সব জিনিসপত্র নিয়ে আমি পেছন পেছন আসছি। মাকে তো কুলি ভেবে রেখেছিস তোরা। আরে তুমি ছাড়ো না ওসব। ড্রাইভার বাকি জিনিসগুলো ভিতরে ঢুকিয়ে দেবে, আর বেশিরভাগ জিনিসপত্রই তো আগে চলে এসেছে। তুমি এসো আমার সাথে। নতুন বাড়িতে প্রবেশ করলো প্রথা। কেমন যেন গা শিরশিরে একটা অনুভূতি হচ্ছে প্রথার। ওদের পুরনো বাড়িটার চেয়ে একদম আলাদা এই বাড়িটা। জেঠুদের সাথে ঝগড়া করে বাবা আলাদা হয়ে গেছে। প্রথারও যে খুব একটা ভালো লাগতো ওই বাড়িতে সেটা নয়। জেঠু জেঠিমার আচরণ মোটেও ভালো ছিল না। ওর বাবা অর্থাৎ দর্পণবাবু যেহেতু বাড়ির ব্যবসায় যোগ দেননি, তাই বাড়িতে ওনার গুরুত্ব চিরকাল একটু কম। তার ওপরে আবার মা দীপা দেবী বাড়ির সকলের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে চাকরি করেন। কেউ ওনাকে খুব একটা ভালো চোখে দেখেন না। প্রতিদিন বাড়িতে কোনো না কোনো ঝগড়া অশান্তি লেগেই আছে, আর তার আঁচ এসে পড়ে প্রথার ওপরে। সেই কারণেই এত বছর পরে দর্পণবাবু আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন। আসলে চাইলেই তো আর অন্য একটা বাসস্থান তৈরি করে নেওয়া সম্ভব নয়, খানিকটা সময় লেগেছে। তবে এই নতুন বাড়িটা যেন জলের দরে পেয়ে গেছেন দর্পণবাবু। সত্যি বলতে এতখানি জায়গা জুড়ে বাড়িটা তবু কেন যে এত কম দামে বিক্রি হলো ভগবান জানে। তবে বেশি ভাবেননি দর্পণবাবু। জলের দরে যখন এমন সুন্দর একখানা বাড়ি পেয়েই গেছেন, তখন আর হাতছাড়া করার কোনো প্রশ্নই ওঠে না। রোজগার অশান্তির থেকে অন্তত মুক্তি পাওয়া যাবে। প্রথা, ওই যে উপরের কোণার ঘরটা দেখছিস, ওটা তোর ঘর। এতদিন তো খুব নিজের ঘর করে মাথা খারাপ করতি। এবারে মাকে ছাড়া একা একা ঘুমোতে পারবি তো? খুব পারবো। আমি বরং আমার ঘরেই যাই। এই বলেই নিজের ঘরে ছুটতে গেল প্রথা। এই শোনো, সস্তায় তো বাড়িটা কিনে ফেললাম, কিন্তু এ যা বিশাল বাড়ি, তাতে মেনটেন করার পেছনেই তো মাসের অর্ধেক টাকা আমার চলে যাবে। আরে ছাড়ো তো, যা করতে হয় করব। এতদিন যথেষ্ট অশান্তি সহ্য করেছি, এখন নিজেদের বাড়িতে হাত পা ছড়িয়ে থাকবো শান্তিতে। তা ঠিক, কিন্তু আর কোনো কিন্তু নয় দীপা। মামনির মুখের দিকে চেয়ে দেখেছো? খুশি উপচে পড়ছে যেন। এত বছর মেয়েটা কেমন দমবন্ধ পরিস্থিতিতে থাকতো। নিজেদের সন্তানকে একটা সুস্থ পরিবেশ দেওয়া কি আমাদের কর্তব্য নয়? তুমি বলো। সেটা অবশ্য ঠিকই বলেছ। ছাড়ো তো সেসব কথা, তুমি বরং জিনিসপত্রগুলো ভেতরে আনাও। আমি কোথায় কোনটা সেট করতে হবে বলে দিচ্ছি। দীপা দেবীর কথায় মাথা নাড়লেন দর্পণবাবু। নিজের ঘরে এসেই লাফিয়ে উঠল প্রথা। ঘরটা শুধু বড়ই নয়, সাথে আবার একটা ব্যালকনিও আছে। একবার সারা ঘরে পাক খেয়ে নেয় প্রথা। এই ঘরটা কেবল ওর, কেবলই ওর। দর্পণবাবু সবার আগে মেয়ের ঘরটাই সাজিয়ে দিয়েছেন। ব্যালকনিতে এসে দাঁড়াতেই খানিক থমকে গেল প্রথা। বাড়িটা নতুন করে রং করায়নি দর্পণবাবু, কারণ যার কাছ থেকে বাড়িটা কিনেছেন তিনি নাকি বছর দেড়েক আগেই রং করিয়েছেন।
এই মুহূর্তে তাই আর খুব বেশি খরচ করেননি দর্পণবাবু। কিন্তু দেওয়ালে এসব কি লেখা? না বাংলা অক্ষর, না ইংরেজি অক্ষর। এটা কোন ভাষায় লেখা? ব্যালকনির থামটা ভালো করে পর্যবেক্ষণ করে প্রথা। খুব কাছ থেকে দেখলে বোঝা যায় এগুলো কোনো অক্ষর নয়, এগুলো এক একটা ছবি। কোনোটা একটা পাখির ছবি, কোনোটা একটা মেয়ের ছবি। এভাবেই নানান ধরনের ছবি ফুটে উঠেছে দেওয়ালে। ছবিগুলো যেন কোনো গল্প শোনাতে চাইছে। চারপাশে চোখ ঘুরিয়ে প্রথা দেখল সব দেওয়ালেই এমন অজস্র ছবি। ভুরু কুঁচকে গেল প্রথার। এমন কেন দেওয়ালগুলো? প্রথার মনে হলো আগের মালিকের হয়তো কোনো ছোট বাচ্চা ছিল, সে এমন আঁকিবুঁকি কেটে রেখেছে। কিন্তু পরক্ষণেই সেই ভ্রম কেটে গেল প্রথার। কোনো ছোট বাচ্চা এমন ছবি আঁকতে পারবে না। ছবিগুলো কোনো সুদক্ষ শিল্পীর আঁকা। ছোট ছোট হলেও আঁকাগুলো বড্ড নিখুঁত। কিন্তু কেউ কেন দেওয়ালে এমন আঁকবে? আর যদি আঁকাআঁকি করেও থাকে দেওয়ালে, সেই সমেত কেন বাড়ি বিক্রি করবে? একবার তো রং করে দেওয়া উচিত ছিল। না, বাবাকে দেখাতে হবে। মনে মনে কথাটা ভেবেই নিচে ছুটে যায় প্রথা। দর্পণবাবু আর দীপা দেবী তখন রান্নাঘরে গ্যাস সেট করতে ব্যস্ত। বাবা, মা, শোনো একটু। প্রথার ডাক শুনে উঠে দাঁড়ান দীপা দেবী। কি হয়েছে? ওমা, তুই এখনো ফ্রেশ হসনি? ওসব ছাড়ো, তোমরা দেখবে এসো আমার ঘরের দেওয়ালে কি সব আঁকা আছে। আচ্ছা চল দেখি তো গিয়ে কি হয়েছে। ঘরের সকলে মিলে হন্তদন্ত হয়ে গেল ঠিকই, কিন্তু প্রথা যেন একেবারে বোকা বনে গেল। একেবারে সব ভোঁ-ভাঁ, কোনো দেওয়ালেই একটাও চিহ্ন নেই। কিন্তু আমি যে দেখলাম। মামনি, তুইও পারিস বটে। কি দেখতে কি দেখেছিস ভগবান জানে। নিচে কত কাজ আছে বলতো আমাদের। আর ডাকাডাকি করিস না, নিজের মতো গুছিয়ে নে ঘরটাকে। আমরা যতটা পেরেছি করে দিয়েছি। এই বলে চলে গেলেন দীপা দেবী আর দর্পণবাবু। প্রথা গুম মেরে বসে রইল। মনে মনে ভাবল, আমি এত ভুল দেখলাম। তবে প্রথার একটা স্বভাব আছে, ও বেশিক্ষণ গম্ভীর হয়ে থাকতে পারে না। হাসি খুশি থাকতেই ভালোবাসে। তাই চট করে কিছুক্ষণ আগের ঘটনাটা ভুলে নতুন ঘর নিয়ে মেতে উঠল প্রথা। ব্যালকনিতে কি কি গাছ লাগানো যায় সেটাই এখন ওর ভাবনা। সন্ধে পেরিয়ে রাত নেমেছে। ডিনার টেবিলে তিনজনে বসে আছে। মামুনি, কাল থেকে তো স্কুল শুরু হয়ে যাবে। বাসের আঙ্কেলকে বলে দিয়েছিলি যে এখানে আসতে হবে? হ্যাঁ মা, সব বলে দেওয়া হয়েছে। জানো তো, আমি সব বন্ধুদের বলে দিয়েছি এটা আমাদের নিজেদের বাড়ি। আগের বাড়িতে তো কোনো বন্ধুদের ডাকতে পারতাম না। ও মামা, এই বাড়িতে কিন্তু আমি সবাইকে ডাকবো। প্রথার আবদার শুনে হেসে ফেললেন দীপা দেবী। আচ্ছা বাবা, ডাকিস। প্রথার ঠোঁটে হাসির রেশটা দেখে মনে মনে বড় শান্তি পেলেন দর্শনবাবু। বাবা, এই বাড়িটা তুমি কাদের থেকে কিনেছো গো? আমার একজন ক্লায়েন্টের থেকে। উনি মুম্বাইয়ে শিফট করার আগে বাড়িটা বিক্রি করতে চেয়েছিলেন, তাই তার থেকেই নিয়ে নিলাম। কিন্তু তুই এত প্রশ্ন করছিস কেন? না না, এমনিই জানতে চাইলাম। তবে বাড়িটা খুব সুন্দর আর বেশ বড়। সেটাই তো মুশকিল। এত বড় বাড়িতে মাত্র 3টে প্রাণী। কয়দিন পর দেখবি কেমন ফাঁকা ফাঁকা লাগছে। অমন করে বলছো কেন? হ্যাঁ, ছিলে তো সবাইকে নিয়ে, কিছু কি করতে পেরেছো? দেখলে না, আমরা যখন বেরিয়ে আসছিলাম তখন মা কি বললো, আমাদের নাকি আবার ওই বাড়িতেই ফিরতে হবে। আমাদের বই গেছে ওই বাড়িতে আবার ফিরতে। আমার কোনো অ্যাচিভমেন্টে ওরা খুশি হয়েছে দেখেছো কখনো? ওই বাড়ির নাম আমার সামনে আর করবে না। বাবা রেগে যাচ্ছে দেখে চুপচাপ খেয়ে উঠে যায় প্রথা। ও জানে মা ঠিক বাবার রাগ সামলে নেবে। ওই বাড়ির মানুষগুলোর প্রতি বাবার অনেকটা রাগ আর অভিমান জমা হয়ে আছে, সেটা প্রথা বোঝে। আচ্ছা আচ্ছা, এত রাগ করতে হবে না, এখন খেয়ে নাও দেখি। ঘরে পা রাখতেই শরীরে কাঁপুনি দিয়ে ওঠে প্রথার। সবে নভেম্বর পড়েছে, এখনও তো শীত লাগার কথা নয়। আর এই শীত যেন সাধারণ শীত নয়, ঠিক যেন কোনো হিম ঘরে প্রবেশ করেছে প্রথা। তাড়াতাড়ি ব্যালকনির দরজাটা বন্ধ করে দিল প্রথা। হালকা চাদরটা গায়ে জড়িয়ে বিছানায় গা এলিয়ে দিল। নতুন বিছানা, তবু ঘুমটা বেশ তাড়াতাড়ি এলো প্রথার।
বাবার ডাক শুনতে পাচ্ছ? প্রথা, তুমি উঠবে না? আমি যে তোমার অপেক্ষায় রয়েছি প্রথা। এসো, এসো আমার কাছে। খুব মিহি গলার স্বর, কিন্তু কথাগুলো বেশ স্পষ্ট। ঘুমটা চট করে ভেঙে গেল প্রথার। সারা বাড়ি অন্ধকার। দীপাদেবী ও দর্পণবাবু সেই কখন ঘুমিয়ে পড়েছেন পাশের ঘরে। প্রথা ধরফর করে উঠে বসল। নিজের কাঁধে একটা বরফের মতো ঠান্ডা স্পর্শ অনুভব করল সে। কেউ যেন ঠিক ওর পেছনেই দাঁড়িয়ে আছে। কি হলো প্রথা? আমি যে ডাকলাম তোমাকে, তুমি আমাকে অপেক্ষা করিয়ে রাখছো কোন সাহসে? পুরুষ কণ্ঠটা কানে বাজতে থাকে তার। বড্ড গুরু গম্ভীর কণ্ঠস্বর, ওকে ডেকেই চলেছে ক্রমাগত। ভয়ে দরদর করে ঘেমে ওঠে প্রথা। এক লাফে খাট ছেড়ে নেমে পড়ে, ছুটতে চলে যায় পাশের ঘরে। মা, ও মা, মা, দরজাটা খোলো না গো, মা। দরজাটা ভেজানো ছিল। একবার ডেকেই দরজাটা খুলে ভেতরে ঢুকে পড়ে প্রথা। ওর চিৎকার শুনে ঘুম থেকে উঠে পড়েছেন দীপাদেবী। দর্পণবাবুও চোখ কচলাতে কচলাতে উঠে পড়লেন। কি হয়েছে রে মামুনি? ওই এভাবে চিৎকার করছিস কেন? আমি আমি তোমাদের কাছে শোবো। ওই ঘরে কিছু একটা আছে। বলেছিলাম না, এত বছরের অভ্যেস ছেড়ে একা একা কিছুতেই ঘুমোতে পারবি না তুই। তা কি আছে শুনিও ঘরে? তুমি হাসছো মা? তুমি জানো আমি কতটা ভয় পেয়েছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আয় শুয়ে পড়। কত রাত হয়েছে বলতো? অগত্যা প্রথা মা বাবার মাঝে শুয়ে পড়ে। কিন্তু ওই ছেলেটার গলার স্বরটা এখনও ওর কানে বেজে চলেছে। সারাটা রাত ঠিকভাবে ঘুমোতে না পারলেও ভোরের দিকে চোখ দুটো বেশ ভালোভাবেই লেগে এসেছিল। ঘুম ভাঙল মায়ের ডাকে। এই, আর কতক্ষণ ঘুমোবি শুনি? স্কুল যেতে হবে না? ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ, না হলে বাস মিস হয়ে যাবে। আর আমি কিন্তু তোকে স্কুল ড্রপ করতে যেতে পারবো না। মায়ের বকুনি খেতে খেতে উঠে পড়ল প্রথা। ঘরের দিকে তাকাতেই দেখতে পেল 8:30 বেজে গেছে। ব্যাস, পড়ি কি মরি করে ওয়াশরুমে দৌড় লাগালো। ওদিকে নিচে দীপাদেবী পড়েছেন অথই জলে। এত বড় বাড়ি, এত কাজ কি করে সামলাবেন? এই শুনছো, একটা হেল্পিং হ্যান্ড না হলে এত কাজ আমি একা করতে পারবো না। দর্পণবাবু ব্রেড টোস্টে জ্যাম লাগাচ্ছিলেন। দীপাদেবীর কথা শুনে মুখ তুলে চাইলেন। পাড়া সবার সাথে একটু আলাপ জমিয়ে নাও, দেখবে ওরাই এর খোঁজ দিতে পারবে। পাড়া আর কোথায় গো? এই বাড়িটা তো একেবারে শেষ প্রান্তে। বাকি বাড়িগুলো কত দূরে দূরে আছে দেখেছো? আর আমার অফিস থেকে ফিরতে ফিরতে প্রায় 5:30 বেজে যাবে। মেয়েটা স্কুল থেকে ফিরে এত বড় বাড়িতে এসে একা একা থাকবে। কি করে যে সব দিক সামাল দেব ভগবানই জানে। আচ্ছা দীপা, আমাদের মেয়ে কি আর এখন ছোট আছে বলো? 2-3 ঘন্টা ও একা থাকতে পারবে, তুমি এত চিন্তা করো না। সব অভ্যাস হয়ে যাবে ধীরে ধীরে। কি অভ্যাস হয়ে যাবে গো বাবা? আরে স্কুল থেকে ফিরে তুই কিছুক্ষণ একা থাকতে পারবি না? জানিসই তো আমাদের ফিরতে একটু দেরি হয়। সত্যি বলতে কাল রাতের ওই ঘটনার পর প্রথা কেমন একটু ভয় পেয়ে আছে। ওর বিশ্বাস ও ভুল শোনেনি। গত রাতের ওই আর্তনাদটা সত্যি ছিল। কিন্তু বাবা মায়ের সামনে নিজের ভয়টা প্রকাশ করতে চাইল না সে। এমনিতেই নতুন সেটআপ নিয়ে সবাই ব্যস্ত আছে। এর মধ্যে নিজের আশঙ্কার কথা প্রকাশ করে কাউকে বিব্রত করতে চাইছে না সে। কোনো ব্যাপার না বাবা, এখন তো আমি বড় হয়ে গেছি, খুব পারবো একা একা থাকতে। আচ্ছা, এবার আমি বেরোই বুঝলে, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। এই দাঁড়া, না খেয়ে কোথায় যাচ্ছিস তুই? দীপাদেবীর বকুনি খেয়ে দুটো ব্রেড টোস্ট কোনো মতে গিলে বেরিয়ে যায় প্রথা। তার প্রায় কিছুক্ষণ পরেই দীপাদেবী ও দর্পণবাবু বেরিয়ে যান অফিসের উদ্দেশ্যে। বাড়িটা সম্পূর্ণ ফাঁকা পড়ে থাকে। প্রথা, এই প্রথা, কি সব আকাশ কুসুম ভাবছিস বলতো? কখন থেকে 5 নম্বর প্রশ্নের উত্তরটা জিজ্ঞেস করছি, বল না উত্তরটা। নিজের প্রিয় বান্ধবী শ্রুতির ডাক শুনে অন্য এক জগৎ থেকে বেরিয়ে আসে প্রথা। কি
কি হয়েছে? ডাকছিস কেন? তোর কি হয়েছে বলতো? আজ কোনো কিছুতেই যেন মন নেই তোর। কিছু হয়নি। আচ্ছা শ্রুতি, আমাকে একটা কথা বল, আমাকে কেউ নাম ধরে ডাকছে আর আমি সেটা ভুল শুনবো, এটা হতে পারে? এ আবার কেমন প্রশ্ন? উত্তরটা দে না। ভুল শুনতেই পারিস, সেটা তো অসম্ভব কিছু নয়। কত সময় তো আমাদের কান বাজে, মনে হয় কেউ আমাদের ডাকছে, কিন্তু সেটা শোনার ভুল ছাড়া আর কিছুই নয়। কেন বলতো? হঠাৎ এটা নিয়ে এত ভাবছিস কেন? ও কিছু না, আমি তো এমনি জিজ্ঞাসা করলাম। তুই 5 নম্বর প্রশ্নের উত্তরটা জিজ্ঞেস করছিলি না? শ্রুতিকে উত্তরটা বুঝিয়ে দিয়ে মনে মনে ভাবে, ঠিকই বলছে শ্রুতি, সবটাই হয়তো আমার মনেরই ভুল। ওসব আওয়াজ ঠাওয়াজ কিছুই নয়। বি স্ট্রং প্রথা, বি স্ট্রং। এখন বড় হয়ে গেছিস তুই, এইটুকুতে ভয় পেলে চলবে? নিজেকে ভালোভাবে এই কথাগুলো বুঝিয়ে দেয় প্রথা। স্কুলে ক্লাস আর বন্ধুদের মাঝে হারিয়ে যেতে বেশি সময় লাগে না ওর। ক্রমশ ভুলে যায় গত রাতের কথাটা। বাসটা এসে গলির সামনে দাঁড়ালো। প্রথা, একা যেতে পারবি তো? হ্যাঁ আঙ্কেল, এই তো 2 বাড়ি পরেই আমার বাড়ি। ওই বাড়িটা কিনেছেন তোর বাবা? অত বড় বাড়িতে একা একা থাকবে এইটুকুনি মেয়ে? হ্যাঁ আঙ্কেল, কেন বলো তো? আমি এখন কত বড় হয়ে গেছি বলো তো? তাই তো তুমি সাবধানে যেও, আর বাড়িতেও সাবধানে থেকো। প্রথা ঘাড় নেড়ে হ্যাঁ বুঝিয়ে চলে এলো। কন্ডাক্টর তখনও ওর যাওয়ার পথের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রথা বাড়িতে ঢোকার আগেই বাসটা সাঁ করে চলে গেল। তালা খুলে বাড়িতে ঢুকে পড়ল প্রথা। মায়ের ফিরতে এখনো 1 ঘন্টা 2 দেরি আছে। হাত মুখ ধুয়ে পোশাক পরিবর্তন করে খেতে বসল। একা একাই খেয়ে নেবে প্রথা? আমারও যে খুব খিদে পেয়েছে, কতদিন কিছু খাইনি জানো। কে কে তুমি? কেন আমার পিছনে পড়ে আছো? কেন, আমাকে তোমার পছন্দ হয়নি? অবশ্য তাতে আমার কিছু যায় আসে না। আমার পছন্দ হয়েছে তোমাকে। তুমি শুধু আমার। আমাকে ছেড়ে দাও প্লিজ, আমি তো কারোর কোনো ক্ষতি করিনি। ভয়ে কাঁদতে কাঁদতে বলল, মা, ও মা, কখন আসবে তুমি? আমার খুব ভয় লাগছে। কাঁদতে কাঁদতেই প্রথা অনুভব করলো একটা কুয়াশার পিণ্ড ওর গা লেপটে বসল। একটা ঠান্ডা হাত অযাচিতভাবে স্পর্শ করে চলেছে ওকে। গা গুলিয়ে উঠল প্রথার। ঠিক তখনই কেউ যেন প্রথার হাত দুটো ধরল। প্রথার সারা শরীরে একটা শিহরণ খেলে গেল। ধীরে ধীরে ঘুমের কোলে ঢলে পড়ল প্রথা। বহুদিন পর যেন এমন শান্তির ঘুম ঘুমোলো সে। যখন ঘুম ভাঙল তখন ও যেন এক অন্য প্রথা। ঘুমটা ভাঙল কলিং বেলের শব্দে। সন্ধে গড়িয়ে গেছে, সারা ঘর অন্ধকার। দরজাটা খুলে দিল প্রথা। কি রে, কতক্ষণ ধরে কলিং বেল বাজাচ্ছি? কোথায় ছিলে এতক্ষণ? ঘুমিয়ে পড়েছিলাম। মেয়ের গলার স্বর শুনে খানিক চমকে উঠলেন দীপা দেবী। এত শান্ত স্বর কি করে হয় প্রথার? সারা ঘরটা অন্ধকার করে রেখেছিস যে? দাঁড়াও, আলো জ্বালিয়ে দিচ্ছি। এই বলে সারা ঘরের আলো জ্বালিয়ে দিল প্রথা। প্রথার চোখ দুটো অদ্ভুত রকমের ফ্যাকাশে লাগলো দীপা দেবীর। প্রথা ভেবে চলেছে, আমার কি হয়েছিল দুপুরে? আমি তো খেতে বসেছিলাম, তাহলে আমি নিজের ঘরে গেলামই বা কখন? আর এমন মরা ঘুম ঘুমোলামই বা কিভাবে? এই সব ভাবতে ভাবতে নিজের ঘরে চলে গেল প্রথা। ঘরে যেতেই আবার চমকে উঠল। এই তো দেওয়ালে ছবিগুলো আবার ভেসে উঠেছে।
প্রথা দীপা দেবীকে ডাকতেই যাচ্ছিল, কিন্তু কি মনে করে যেন চুপ করে গেল। না থাক, আবার আমাকে ভীতু ভাববে, এখন কিছু না বলাই ভালো। হঠাৎ প্রথার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। নিজের ফোনটা নিয়ে খুব কাছ থেকে দেওয়ালগুলোর ছবি তুলে নিল প্রথা, কিন্তু গ্যালারিতে গিয়ে ছবিটা দেখে নিতেই কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। কোথায় দেওয়াল, কোথায় ছবি, কিচ্ছু তো নেই। মাথাটা ঝিমঝিম করে ওঠে প্রথার। ও স্পষ্ট দেওয়ালে আঁকাগুলো দেখতে পাচ্ছে, কিন্তু ছবিতে কিচ্ছু নেই। ফোনটা হাত থেকে পড়ে যায় প্রথার। ও ছুটে নিচে নেমে যায়। দর্পণবাবু তখনই ফিরেছেন। আচ্ছা, আমি গিয়ে পড়তে বসি, কেমন? আবার ঘরে এসে ধপ করে বসে পড়ে। এসব কি হচ্ছে ওর সাথে? ও কিচ্ছু বুঝে উঠতে পারছে না। বাড়ির দেওয়ালগুলো যেন ওকে গিলে খেতে আসছে। আমি কি পাগল হয়ে যাচ্ছি? এত ভুল তো দেখবো না আমি। আরে ছবিটা! কাঁপা কাঁপা হাতে ফোনের গ্যালারিটা একবার খোলে প্রথা। হুমা, কোনো ছবিই নেই। কে তুমি? কি চাও আমার কাছ থেকে? সব বড্ড এলোমেলো লাগছে প্রথার। কিচ্ছু ঠিক নেই এই বাড়িতে, কিচ্ছু ঠিক নেই। কিন্তু এই কথাগুলো কাকে বলবে, কি প্রতিক্রিয়া জানাবে সেটাও তো জানে না প্রথা। যা ঘটছে, যা ও দেখছে, তা কি সত্যি নাকি সবটাই ওর মনের বিকার? প্রথা, একবার নিচে আয় তো। ধরে যেন প্রাণ ফিরে পেল প্রথা। আর কোনো দিকে না তাকিয়ে মায়ের কাছে চলে গেল। তো ঠাম্মা এসেছে, ঘর দোর একটু গুছিয়ে রাখ। ঠাম্মার কথা শুনে ভুরু কুঁচকে গেল প্রথার। ঠাম্মার কাছ থেকে ও কখনোই বিশেষ স্নেহ আদর পায়নি, বরং ওকে একটু বিধিয়ে বিধিয়ে কথা বলেই শান্তি পান ভদ্রমহিলা। আজ এসে আজই চলে যাবে তো? ও আবার কেমন প্রশ্ন প্রথা? উনি না তোমার গুরুজন? সম্মান দিয়ে কথা বলো। এই ওকে বকছো কেন? আমারও ভালো লাগছে না। এসেই তো আমাদের নতুন বাড়ি কতটা খারাপ আর ওনার পুরনো বাড়ি কতটা ভালো সেই সব তুলনা নিয়ে বসবেন। আমার মেয়েটার মাথায় হাত রেখে আশীর্বাদ পর্যন্ত করেননি উনি। হ্যাঁ, এই অবেলায় আমিও মিষ্টি আনতে যেতে পারবো না, ব্যাস। দর্পণবাবুও ছেলে মানুষের মতো জেদ ধরে বসলেন। ওরে বাবা, তোমাদের নিয়ে আমি কোথায় যাই বলো তো? আচ্ছা, উনি তো তোমার মা। উনি যেমনই হোক, ওনার প্রতি তো তোমার একটা কর্তব্য আছে নাকি? বয়স্ক মানুষ যখন আসতে চেয়েছেন, তখন কোন মুখে না বলি বলো তো? যা ইচ্ছে করো, তবে শুনে রাখো, উনি এইবার কোনো উল্টো পাল্টো কথা যদি বলেছেন, তাহলে আমিও কিন্তু ছেড়ে কথা বলবো না। তুমি কিন্তু তখন আমাকে বাধা দিতে আসবে না। বাবা একটা পাগল। তুই অন্তত ঠাম্মির সাথে ঠিক করে কথা বলিস। তোর বাবাকে নিয়ে না আমি আর পারি না। ঠিক করে হেসে ফেলল প্রথা। বাবা মায়ের এই ছোটোখাটো ঝগড়াগুলো ওর বেশ লাগে, খুব মজা পায়। খানিক বাদেই কলিং বেল বেজে উঠল। দীপা দেবী হন্তদন্ত হয়ে দরজা খুলতে গেলেন। প্রথাও মায়ের পিছু পিছু যাচ্ছিল। আচমকা কেউ শক্ত করে হাতটা ধরল। যে যেখানেই যাক, আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যাবে না। আমার বাড়ির বাইরে এক পাও রাখলে যে তুমি শেষ। প্রথা ওখানেই বসে পড়তো যদি না মা ডাকতো। প্রথা, দেখ ঠাম্মি এসেছে। মায়ের ইশারা বুঝতে পেরে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ঢিপ করে শ্যামলী দেবীকে প্রণাম করল প্রথা। থাক বাবা থাক, আদিক্ষেত না করলেও চলবে। তা আমার ছেলে কই? তাকে তো দেখতে পাচ্ছি না। শ্যামলী দেবীর গলার আওয়াজ পেয়ে ভেতর থেকে বেরিয়ে এলেন দর্পণবাবু। অনিচ্ছা সত্ত্বেও প্রণাম করলেন মাকে। মনে মনে ক্ষীণ একটা আশা ছিল মা বুকে জড়িয়ে ধরবেন, সব অভিমান গলে জল হয়ে যাবে, কিন্তু তা করলেন না শ্যামলী দেবী। এত বড় বাড়ি কেনার টাকা কোথায় পেলি? সেই সব ম্যানেজ হয়ে গেছে মা। ও, তা সবই তো গুছিয়ে নিয়েছিস এখানে। এখানে তোর বউয়ের ধিঙ্গিপনা করে বেড়াতে খুব সুবিধা হবে, তাই না? শ্যামলী দেবী মুখ বেঁকিয়ে বললেন, তুমি এভাবে কেন বলছো মা? তুমি খুব ভালো করেই জানো দীপা একটা গুরুত্বপূর্ণ পদে চাকরি করে। আমি নিশ্চয়ই একার চাকরিতে এত বড় বাড়ি করতে পারতাম না। কথায় কথায় দীপাকে অপমান করো কেন তুমি? বাবা, ভালোই তো খই ফুটেছে মুখে। ওই কেরানির চাকরি করতে কে বলেছিল তোকে? হ্যাঁ, বাড়ির অত বড় ব্যবসা ছিল, ভেবেছিলি কিছু না করে বড় দাদার টাকায় সারা জীবন বউ মেনিয়ে খাবি? হ্যাঁ। শ্যামলী দেবীর এমন কথা শুনে লজ্জায় লাল হয়ে যায়
দর্পণবাবু। দর্পণবাবু, দীপাদেবী কেউই বুঝতে পারে না কি হলো। এসব কি? এত কঙ্কাল! ও মা গো, আমার চারপাশে এরা কারা? শ্যামলী দেবীর কথা শুনে অবাক হয়ে যায় সবাই। আর যে কেউ কিচ্ছু দেখতে পাচ্ছে না। মা, কিসের কথা বলছো তুমি? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আমিও না। দর্পণবাবু অবাক হয়ে চেয়ে আছেন নিজের মায়ের দিকে। শ্যামলী দেবী চোখ বন্ধ করে রাম নাম জপ করে চলেছেন। প্রথা ভুরু কুঁচকে তাকিয়ে আছে। ও প্রচণ্ড রকমের ভয় পেয়ে গেছে। ডেভিলের নজর কারোর উপর পড়া মানে তার ভাগ্য খুলে যাওয়া। সেটা যে বুঝে না তাকে যে মরতেই হয়। দেখলে তো, আমি সব করতে পারি। একে একে এভাবে সবাইকে তাড়িয়ে দেব আমি। এই বাড়িতে থাকবে শুধু তুমি আর আমি। ওরে বাবা রে, এমন ভুতুরে বাড়িতে আমি আর এক মুহূর্তও থাকবো না গো। গুরুদেব, গুরুদেব গো, তুমি রক্ষা করো, আমাকে রক্ষা করো। এই বলতে বলতেই বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন শ্যামলী দেবী। কি হলো ব্যাপারটা? মা কি এমন দেখলো যে ওভাবে চলে গেল? এখনো বোঝোনি তুমি? বাইরে সবাইকে গিয়ে বলতে হবে না আমাদের নতুন বাড়িটার কি কি দোষ আছে? সেই জন্যই এসেছিলেন উনি। এই নিয়ে আর কোনো কথা হবে না। এই যা, পড়তে বস, আমারও কাজ আছে আজ আর একটা। প্রথা বাবার কথা শুনে ওপরে চলে গেল। একটু আগে কি হয়ে গেল এখনো বুঝতে পারছে না প্রথা। তার মানে এখানে সত্যি কারোর উপস্থিতি আছে, কিন্তু তাকে দেখতে পাচ্ছে না প্রথা। না, আমি সত্যি পাগল হয়ে যাচ্ছি এবার। ঘরের প্রতিটা দেওয়াল যেন হাতছানি দিয়ে ডেকে চলেছে ওকে। বড্ড অস্বস্তি বোধ করছে প্রথা। কেউ যেন সব সময় ওকে চোখে চোখে রাখছে। কি চাও তুমি? কি চাও? কিন্তু এবারেও কোনো সারা শব্দ নেই। তবুও প্রথার মনে হচ্ছে কেউ সব সময় ওর উপরে নজর রেখে চলেছে। আজ 2 দিন হয়ে গেছে প্রথা এই বাড়িতে এসেছে। এই 2 দিনে একটা মুহূর্তের জন্য শান্তি পায়নি। প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে কেউ এসে ওর বড়সড় কোনো ক্ষতি করে দেবে। অভিশপ্ত, বাড়িটা অভিশপ্ত। একটা অন্ধকার ঘরে বন্দি প্রথা। কেউ ওর মুখে কাপড় গুঁজে দিয়েছে। হাজার চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারছে না। একটা কালো ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে ওর দিকে। খুটখুটে বুট জুতোর শব্দে বারবার কেঁপে উঠছে প্রথা। একই সঙ্গে অনেকগুলো হাত ওর মুখ চেপে ধরছে। আমার সাথে চলো প্রথা, আমার সাথে চলো। কেউ যেন একজন দূর থেকে হাত ছানি দিল। প্রথা সজোরে মাথা ঝাঁকালো। কোথাও যাবে না ও, কোথাও যাবে না। ঠিক তখনই একটা কালো হাত এগিয়ে এলো ওর দিকে। ঠিক যেন ওর গলা চেপে ধরতে চাইছে। ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল প্রথা। চোখ দুটো বুজে আসার আগে টের পেল ও ধীরে ধীরে কারোর দখলে চলে যাচ্ছে। আর তারপরেই সব শেষ। দুঃস্বপ্নটা ভেঙে যেতেই নিজেকে মেঝেতে আবিষ্কার করলো প্রথা। এত বাজে স্বপ্ন ও আগে কোনোদিন দেখেনি। ঠান্ডা মেঝেতে বসে বসেও ঘেমে চলেছে মেয়েটা। তবে ও কাউকে ডাকলো না। সব কথা কাউকে বলা যাবে না, ওকে সবাই পাগল ভাববে। আচ্ছা, আমি সত্যি পাগল হয়ে যাচ্ছি না তো? রাতটা যে কিভাবে কেটে গেল বুঝতে পারল না প্রথা। দীপাদেবী বলেছিলেন ওনার সাথে শুতে। প্রথা নিজে বলল ওনাকে একা শুতে পারবে। কিন্তু আজ রাতের অভিজ্ঞতা যা হলো, তারপরে প্রথার বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে ও পাগল। নাহলে এমন আজব স্বপ্ন কেউ দেখে? ভোর হতেই গায়ে ঠান্ডা জল ঢেলে স্নান করে প্রথা। বড় অস্বস্তি হচ্ছে সারা শরীরে। মনে মনে প্রথা ঠিক করে আজ কিছুতেই বাড়িতে একা থাকবে না, শ্রুতিকে নিয়ে আসবে। মা, ও মা, আমি আজ স্কুলের পর শ্রুতিকে বাড়ি নিয়ে আসি। তুমি একটু ওর বাড়িতে ফোন করে দিয়ে বলে দাও না গো। বেশ, ডেকে নে। আমি তাহলে ওর হিসেবেও লাঞ্চ বানিয়ে রাখছি, তোরা এসে খেয়ে নিস কিন্তু। বেজায় খুশি হলো প্রথা। আজ আর একা ভয়ে ভয়ে থাকতে হবে না। শ্রুতিও আসার জন্য এক্সাইটেড। মনে মনে বেশ চিন্তিত হয়ে গেল স্কুলের প্রথা। বাহ, তোর
নতুন বাড়িটা তো বেশ সুন্দর। সুন্দর না ছাই, বাড়ি তো নয়, যেন গোরস্থান। চল শ্রুতি, আগে খেয়ে নেব। প্রথা নিজে হাতে ভাত বেড়ে দেয় বন্ধুকে। সবে প্রথম গ্রাসটা মুখে পুড়েছিল দুজনে, ঠিক তখনই প্রচণ্ড ঝড় উঠল। ইস, ওয়েদারটা কি খারাপ হলো বলতো। প্রথা স্থির হয়ে বসে আছে। ও যে স্পষ্ট অনুভব করতে পারছে কারণ নিঃশ্বাস ওর কাঁধের কাছে। কেউ বেল বাজিয়ে ওঠে। তাড়াহুড়ো করে দরজা খোলে প্রথা। শ্রুতির মা এসেছে শ্রুতিকে নিতে। আর বলিস না, অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম শ্রুতিকে নিয়ে যাই, পরে ঝড় উঠলে আটকা পড়ে যাব। প্রথা, তুই তো বাড়িতে একা আছিস তাই না? এই ঝড়ের মধ্যে একা থাকতে হবে না বাড়িতে, চল আমার সাথে। প্রথা যেন প্রাণ ফিরে পেল, আর একটাও বাক্য ব্যয় না করে শ্রুতি আর ওর মায়ের সাথে চলে গেল। কিন্তু যাওয়ার সময় মনে হলো একজোড়া জ্বলন্ত চোখ ওর দিকেই চেয়ে আছে। বাইরে পা রাখার আগে কেঁপে উঠল প্রথা। শ্রুতির সাথে আজ প্রায় সারাটা বিকেল কাটিয়েছে প্রথা। দীপা দেবীর আসতে একটু দেরি হয়েছিল, ঝড়ে আটকা পড়ে গিয়েছিলেন। এইটুকু সময়ের মধ্যে প্রথা অনেকটাই স্বাভাবিক হয়েছে, যদিও কাউকে কিছু বলেনি এ বিষয়ে। কিন্তু ভয়টা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি প্রথা। একটা অচেনা ছায়া সারাক্ষণ তাড়া করে চলেছে ওকে। এই বাড়িটায় পা রাখা মাত্রই কারোর নজরবন্দি হয়ে যাচ্ছে প্রথা। কিন্তু কেন? ও তো জ্ঞানও তো কারোর কোনো ক্ষতি করেনি। ডিনার টেবিলে বসে এসব কথাই ভাবছিল প্রথা। মামুনি, কি এত ভাবছো মা? কই কিছু না তো বাবা। তাই বুঝি? তা কিছুই যদি না ভাবছিস তাহলে খাবারটা খাচ্ছিস না কেন? কতক্ষণ ধরে ভাতগুলো নিয়ে নাড়াচাড়া করে যাচ্ছিস? খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। ও হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি তো। দ্রুত খেতে শুরু করে প্রথা। মামুনি, তুই কি কোনো কারণে ডিস্টার্বড? স্কুলে কিছু হয়েছে? কয়েকদিন ধরেই দেখছি মামুনি, তুই থেকে থেকে খুব আনমনা হয়ে যাচ্ছিস। কি হচ্ছে খুলে বল না আমাদের। কিছু হয়নি মা, আমার আবার কি হবে? আসলে সামনেই পরীক্ষা তো, পড়ার খুব চাপ বেড়েছে, তাই হয়তো একটু। ও কিছু না, তোমরা ভেবো না বেশি। মায়ের চোখকে ফাঁকি দেওয়া কঠিন। দীপা দেবী বেশ কিছুক্ষণ আর চোখে চেয়ে রইলেন প্রথার দিকে, কিন্তু আর কোনো প্রশ্ন করলেন না। কথাটা কতটা বিশ্বাস করেছেন কে জানে। উনি তো দেখেছেন এই বাড়িতে আসার পর থেকেই মেয়েটা একটু একটু করে বদলে যাচ্ছে। চুপচাপ খেয়ে উঠে গেল প্রথা। ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে আলো নিভিয়ে দিল। সঙ্গে সঙ্গে ছবিগুলো ফুটে উঠল দেওয়ালে। প্রথার খুব ইচ্ছে করে এই দেওয়ালগুলোকে ভেঙে গুঁড়িয়ে দিতে। এই দেওয়ালগুলোর পেছনে যেন লুকিয়ে আছে কত বছরের ইতিহাস। ওকেও কি সেই ইতিহাস বলতে চায় দেওয়ালগুলো? প্রথা হাঁটুতে মুখ গুজে বসে আছে। বেশ অনুভব করতে পারল কেউ ওর পাশে এসে বসেছে। প্রথা ছিটকে দূরে সরে এলো। প্রথা, একটা কথা শুনে রাখো, তুমি যত দূরে যাবে তত বিপদে পড়বে। আজ কত যুগ কেটে গেছে, কোনো শরীর স্পর্শ করিনি আমি। শুধু তুমি তুমি আমার হবে প্রথা, শুধুই আমার। প্রথা টের পায় একটা নিকষ কালো ছায়া ওর শরীরটাকে নিজের দখলে নিয়ে নিচ্ছে। তারপরেই সব আবছা হয়ে আসে ওর চোখের সামনে। জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে প্রথা। মামুনি, হেই হেই মামুনি, চোখ খোল। জলের ঝাপটায় জ্ঞান ফিরলেও জ্বরে সারা শরীর পুড়ে যাচ্ছে প্রথার। আমাকে আমাকে ছোবে না, ছোবে না আমাকে। দূরে যাও, দূরে যাও, চলে যাও আমার কাছ থেকে। এসব কি বলছিস মামুনি? ওই যে দেখছো না, ওই কালো ছায়াটা এগিয়ে আসছে ধীরে ধীরে।
আমাকে শেষ করে দেবে, আমাকে শেষ করে দেবে। ওকে ওকে চলে যেতে বলো, আমাকে শেষ করে দেবো, আমাকে শেষ করে দেবে বাবা। দীপা দেবী, দর্পণবাবু কিছুই বুঝতে পারছেন না প্রথা কি বলছে। শুধু এইটুকু বুঝতে পারছেন জ্বরের ঘোরে মেয়েটা ভুল বকছে। ডাক্তার কি বললেন গো? এই ওষুধে কাজ হবে? মেয়েটা খুব ভয় পেয়ে গেছে দীপা। কেমন দেখলো যে ও ওরকম করছে। আচ্ছা, এই বাড়িতে সত্যিই সব ঠিকঠাক আছে তো? আচ্ছা, এই বাড়িটা কেনার সময় আগের মালিকের সাথে ঠিক তোমার কি কি কথা হয়েছিল বলো তো? একটা বাড়ি কেনার সময় যা যা কথা হয় সেই রকমই কথা হয়েছিল। ওই জমির অ্যাসেসমেন্ট, ডাউন পেমেন্ট, রেজিস্ট্রেশন, এইসব নিয়েই কথা হয়েছিল। উনি তো কোনো অস্বাভাবিক ভাব প্রকাশ করেননি। কি জানি, আমি পাড়ার কয়েকটা ফ্যামিলির সাথে কথা বলেছিলাম। ওনারা বললেন বাড়িটার এমনিতে কোনো খারাপ রেপুটেশন নেই, কিন্তু এই বাড়িতে বহু বছর হলো কেউ থাকে না। প্রায় কয়েক বছর ধরেই ফাঁকা পড়ে আছে বাড়িটা। এর আগে যারা থাকতো তারা কোনো কারণে বাড়িটা ছেড়ে চলে যায়। এরপর থেকেই ফাঁকা পড়েছিল বাড়িটা। হবে হয়তো। আমি বাড়ি কেনার সময় যতটুকু শুনেছিলাম, এই বাড়িটা একটা সাহেবের ছিল। সেই 1899 সালের বানানো বাড়ি। আমার সেই বিদেশি ক্লায়েন্ট, মানে যার কাছ থেকে বাড়িটা কিনেছি, তারই দাদুর বাবা এই বাড়িটা তৈরি করেছিলেন। 1990 সালে ওনার পরিবার এখান থেকে পাট চুকিয়ে বিদেশে চলে গেলেও আমার ক্লায়েন্ট ভারতেই থেকে যায় পড়াশোনার জন্য। যদিও কলকাতায় থাকেননি, চলে গিয়েছিলেন মুম্বাইতে। আর এই বাড়িটা এখানেই ভাড়া দেওয়া ছিল। তবে এটা ঠিকই, ওই ভাড়াটিয়া চলে যাওয়ার পরে আর ওরা ভাড়া দেয়নি। কেন দেয়নি সেটা ওদের ব্যক্তিগত বিষয়, আমি জিজ্ঞেস করিনি ওদের। এইবারে পুরোপুরিভাবে কলকাতার পাট চুকিয়ে উনি মুম্বাইতেই চলে গেলেন। আর আমি জলের দরে কিনেছি এই বাড়িটা। এত বড় বাড়ি এত কম দামে পেয়ে যাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তুমি এত বেশি ভাবো কেন বলো তো দীপা? আচ্ছা, এই বাড়িতে কি খারাপ কিছু আছে? কেন বাড়িটার সাথে মন লাগছে না তোমার? হ্যাঁ, বারবার কেন দোষ খুঁজে বের করো বাড়িটার? তোমার ভালো লাগছে না এখানে? না, সেটা নয়, বাড়িটা তো খুব ভালো, আমারও মন বসে গেছে। কিন্তু মামনি যেভাবে অসুস্থ হয়ে গেল আসার পরপরই, তাছাড়া আমরা তো খুব তাড়াহুড়ো করে বাড়িটা কিনে ফেললাম, তাই আমি একটু ডিস্টার্ব হয়ে আছি গো। বুঝতে পারছি, নতুন বাড়িতে মানিয়ে নিতে একটু সময় লাগবে বই কি। কিন্তু দীপা, বাড়িটা তো আমাদের নিজেরই, তাই না? আমাদের একান্ত নিজের সংসার। একটু ভালোবেসে দেখো, খুব বেশি সময় লাগবে না অ্যাডজাস্ট করতে। হ্যাঁ, তা হয়ে যাবে, শুধু সময়ের অপেক্ষা। তবে মামনি কি দেখে অত ভয় পেয়ে গেল বলো তো? আমি এই জন্যই ওকে একা একা শুতে দিতে চাই না। আমাদের মেয়েটা এখনো খুবই ছোট, এখনই একা একা থাকার বয়স ওর হয়নি। আচ্ছা ঠিক আছে, তুমি না হয় তোমার মেয়ের সাথেই থাকো, আমি পাশের ঘরে গিয়ে শুয়ে পড়ছি। শোনো না, একবার শেষবারের মতো বলো না, বাড়িটায় কোনো দোষ ত্রুটি নেই তো? বাস্তু দোষ? অত সব জানি না, এই ছাড়ো না ওসব কথা। আচ্ছা, মামনি শরীর এখন ঠিক আছে তো? দেখো তো জ্বরটা এসেছে কিনা। না, এখন ঠিক আছে, তুমি যাও গিয়ে শুয়ে পড়ো, আমি আছি মেয়ের সাথে। দীপা দেবী খানিক দুশ্চিন্তাগ্রস্ত হলেন বটে, তবে নতুন বাড়িটার প্রতি ওনার বড় মায়া পড়ে গেছে। আসলে নিজের সংসার তো, তাই দুর্ভাবনাদের বেশি প্রশ্রয় দিলেন না মনে। দেখো, এক নাগারে বকতে বকতে ঘুমিয়ে পড়েছে মেয়েটা, জ্বরটাও একটু নেমে এসেছে। আমার মনে হয় সকাল হলে ও ঠিক হয়ে যাবে। তুমি আজকে রাতটা ওর কাছেই ঘুমাও, আমি পাশের ঘরে আছি, রাতে প্রয়োজন পড়লে ডেকো, কেমন? দর্পণবাবু চলে যান। প্রথার মাথায় অনেকক্ষণ ধরে হাত বুলিয়ে দিলেন দীপা দেবী। হঠাৎ ওনার মনে হলো একজোড়া চোখ ওনার দিকেই চেয়ে আছে। ইতিউতি চেয়ে দেখলেন দীপা দেবী। কেউ তো নেই। প্রথার কপালে চুম্বন এঁকে দিয়ে নিজেও পাশে শুয়ে পড়লেন দীপা দেবী। হঠাৎ উনি অনুভব করলেন কেউ ওনার কোমর জড়িয়ে ধরেছে। প্রথা ঘুমের মধ্যে
ওনাকে জড়িয়ে ধরেছে ভেবেই আর ওপাশে ফিরলেন না দীপাদেবী। ঘুমিয়ে পড়লেন ধীরে ধীরে। এদিকে কুয়াশার পিণ্ডটা আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে দীপাদেবীকে। ধীরে ধীরে ওনার আঁচল ভেদ করে ওনার উন্মুক্ত পেট স্পর্শ করেছে। স্পর্শটা অচেনা ঠেকতেই উঠে বসলেন দীপাদেবী। উঠে বেশ অবাক হলেন। প্রথা তো ওপাশে ফিরে অঘরে ঘুমোচ্ছে, কিন্তু এমন একটা অযাচিত অস্বস্তিকর স্পর্শ উনি নিছক মনের ভুল ভেবেও মেনে নিতে পারছেন না। হঠাৎ নিচে একটা শব্দ হলো। থমকে গেলেন দীপাদেবী। কোনো চোর ঢুকলো নাকি ঘরে? বেশ কিছুক্ষণ কাঠ হয়ে বসে রইলেন। একবার পাশের ঘরে গিয়ে দর্পণবাবুকে ডাকবেন, কিন্তু পরক্ষণেই মনে হলো মানুষটা সারাদিন অনেকটা খাটাখাটনি করে সবে একটু ঘুমিয়েছে, এখন আর ডাকাডাকিটা উচিত হবে না। একাই একবার দেখে আসবেন ভাবলেন। একবার আর চোখে প্রথার দিকে তাকিয়ে ধীর পায়ে নেমে গেলেন। মেয়ের ঘুম যেন না ভেঙে যায়। খানিক ভীত হয়েই এগোচ্ছিলেন। ঠিক সিঁড়ির মুখে এসেই ওনার মনে হলো ওনার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। পেছনে ঘুরতে যাবেন এমন সময় কেউ সজোরে ওনাকে ধাক্কা মারল। বম্বের বিলাসবহুল ফ্ল্যাটে বিরক্ত হয়ে বসে রয়েছে অলিভ ডেক্সট। পাশে তার 1 মাসের বিবাহিত স্ত্রী রুচিরা। আর কিছুক্ষণ পরই ওদের ফ্লাইট। কলকাতায় যাবে দুজনে। আমরা কাজটা ঠিক করলাম তো? পরিবারটার কোনো ক্ষতি হয়ে যাবে না তো? তুমি শুধু শুধু কেন দুশ্চিন্তা করছো বলো তো? ওই ঘটনাটার পরে কতগুলো বছর কেটে গেছে। আর আমার তো মনে হয়, তোমার কাছে যতটুকু শুনেছি তাতে আমার মনে হয়েছে ওই ঘটনাটা অন্য কেউ ঘটিয়েছিল। তোমরা যেটা ভাবছো সেটা পুরোপুরি অ্যাবসার্ড। না রুচিনা, তুমি ওকে চেনো না। ও চিরকাল অমন ভয়ঙ্কর। আমি বাবার মুখে শুনেছিলাম উনি যে পশুরও অথম। আমার একবার খোঁজ নেওয়া উচিত ওরা ঠিক আছে কিনা। এত দ্বিধা নিয়ে বাড়ি বেচে দেওয়াটা বোধহয় উচিত হয়নি, তাই না? কি করব বলো? তুমি হঠাৎ করে চাকরিটা হারালে, আমারও টানাপোড়েন চলছে। এই ফ্ল্যাটের ইএমআই টানা অসম্ভব হয়ে যেত যদি না বাড়িটা বিক্রি করতাম। কি জানি। জানো তো, জুয়েল ডেক্সটারের মতো অত্যাচারী নিজ প্রকৃতির লোক খুব কম ছিল। নারী শরীরের প্রতি ওর অসম্ভব লোভ। প্রতিদিন সে একটা করে নতুন নারী শরীর চাইত। আমার দাদু বিয়ের পরে নিজের স্ত্রীকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন। পুত্রবধূর প্রতি তার কোনো স্নেহ ছিল না, ছিল শুধু কামস্পৃহা। যে মেয়েকে তার একবার পছন্দ হতো তাকেই সে তুলে নিয়ে যেত নিজের বাড়িতে। একটা রাত তার সাথে কাটিয়ে তাকে মেরে ফেলত। আর সেই মৃত্যু ছিল অতি ভয়ঙ্কর। মেয়েটির প্রতিটি অঙ্গ কেটে তাকে ফেলে দিয়ে আসত কোনো ভাগাড়ে। অনেকেই তার এই নৃশংসতার বিরুদ্ধে গর্জে উঠেছিল। ব্রিটিশ সরকার বেগতিক দেখে তাকে ডেথ সেন্টেন্স দিয়েছিল, কিন্তু সরকারের দেওয়া শাস্তি মাথা পেতে মেনে নিতে নারাজ ছিল জুয়েল। তাই তো নিজের বাড়িতে আত্মহত্যা করে সে। সেই আত্মহত্যাও ছিল বড় ভয়ঙ্কর। আর সেখান থেকেই তো সব বিপদের সূচনা। কিভাবে আত্মহত্যা করেছিলেন উনি? নিজের ঘরের দেওয়ালে নিজেকে পেরেক দিয়ে বিদ্ধ করেছিলেন। তাই তো আমি বলি, জুয়েলের আত্মা আজও বন্দী হয়ে আছে ওই বাড়ির দেওয়ালে। কিন্তু এটা কিভাবে সম্ভব? একজন মৃত মানুষ কি আবার ফিরে আসতে পারে? সম্ভব হয়েছে তো। আগে যে পরিবারকে ভাড়া দিয়েছিলাম তাদের বছর 20 মেয়েটার কি করুণ পরিণতি হলো। কেউ মেয়েটাকে রেপ করে ফেলে রেখেছিল তারই ঘরে। যেখানে ঘরের দরজা জানলা সব বন্ধ, সেখানে বাইরের কারোর তো প্রবেশ করার কোনো কথা নয়। আর মেয়েটা নাকি তার বাবা মাকেও বলেছিল যে কেউ একজন ঘুমোলেই ওকে স্পর্শ করে। আমি শিওর এটা আমার প্রপিতামহ জুয়েল ডেক্সটার। কিন্তু এখন এসব ভেবে কি হবে অলিভ? তুমি তো বাড়িটা সেল করেই দিয়েছো। আর এখনো যখন কোনো খারাপ খবর আসেনি, তাহলে হয়তো ওদের সাথে কোনো খারাপ ঘটনা ঘটেনি। তাই যেন হয়। তবু একবার ফোন করে খোঁজ নেওয়াটা আমার কর্তব্য। হ্যালো দর্পণ, আমি অলিভ। কি, তোমার ওয়াইফ সিঁড়ি থেকে পড়ে গেছে? তোমরা হসপিটালে? শিট। ফোনটা হাত থেকে রেখে ভয়ে ভয়ে রুচিরার দিকে তাকালো অলিভ। এটাও কি তারই কাজ? না, আমাদের কলকাতায় যেতে হবে রুচি। চটপট ব্যাগটা নিয়ে নাও। আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। এখনই ওখানে যেতে হবে আমাদের। ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে আমাদের।
কুইক। ঘুম ঘুম চোখে নিজের চারপাশে একবার তাকালো প্রথা। নিজের পাশে দীপা দেবীকে শুয়ে থাকতে না দেখে বুকের ভেতরটা ধড়াস করে উঠল। মনে পড়ে গেল গত রাতে মাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে গিয়েছিল মা, অনেক রক্তক্ষরণ হয়েছে। প্রথা দুর্বল শরীরে হসপিটালে যেতে পারেনি। বাবা একাই মাকে নিয়ে গেছে। প্রথাকে বাবা বারবার করে বলেছে শরীর খারাপ হলে যেন ফোন করে। গা হাত পায়ে ব্যথা থাকলেও উঠে বসল প্রথা। হ্যালো বাবা। উনি, তুই উঠে পড়েছিস? শরীর কেমন লাগছে মা? আমার কথা বাদ দাও। ও বাবা, মা কেমন আছে গো? ওই দেখো। আরে ওভাবে কাঁদতে নেই, কিছু হয়নি তোর মায়ের। ডাক্তার স্টিচ করে দিয়েছে, কালকেই তোর মা বাড়িতে চলে আসবে। তবে এখন যে আমাকে কিছুক্ষণ এখানেই থাকতে হবে। তুমি মাকে ছেড়ে কোথাও যেও না, আমি ঠিক একা থাকতে পারবো। আচ্ছা মা, একটা কথা সত্যি করে বলতো, কাল কি তুই কিছু দেখে ভয় পেয়েছিলি? প্রথার মনে পড়ে যায় গত রাতে দেখা দৃশ্যগুলো। আরও একবার শিউরে ওঠে সে, কিন্তু দর্পণ বাবুকে তা বুঝতে দেয় না। না, আসলে আসলে কি? আসলে এত বাজে একটা স্বপ্ন দেখলাম। কত বাজে স্বপ্ন দেখেছিস যে একেবারে জ্ঞান হারিয়ে জ্বর টর বাঁধিয়ে বসলি? জ্বর এসেছিল তাই না? আমি তো কিছুই টের পেলাম না। ঘোরের মধ্যে কি সব যেন বলছিলিস আবার? আমি তো বেশিরভাগ কথাই বুঝতে পারছিলাম না, কি বলছিলি রে? প্রথা বুঝল বাবার জেরার মুখে পড়েছে সে। যে করেই হোক এটা এড়িয়ে যেতে হবে। এইসব কথা পরে হবে, তুমি আমাকে আগে বলো কি খাবে। খিদে পেয়েছে তো আমার। হ্যাঁ, তা তো পাবেই। আচ্ছা, আজকের মতো দুধ কর্নফ্লেক্স খেয়ে নে। আর শোন, ভালো করে স্নান করে নে, দেখবি ফ্রেশ লাগবে। আর গিজার অন করে নিবি। ঠান্ডা জলে স্নান করবি না যেন। এক গাদা সাবধানবাণী শুনিয়ে ফোনটা রাখলেন দর্পণবাবু। প্রথা স্নান করতে চলে গেল। শরীরটা উষ্ণ গরম জলে ভেজাতে ভেজাতে হঠাৎ প্রথার মনে হলো কেউ ওকে খুব কাছ থেকে দেখছে। ওর সদ্য পরিস্ফুট শরীরটা কুঁকড়ে গেল। একটা শীতল হাওয়া এসে ঘিরে ধরল প্রথাকে। শরীরটা আমার চাই। আমাকে ছেড়ে দাও প্লিজ। ছাড়বো বলে তো আসিনি, বলেছিলাম না মা বাবা কেউ থাকবে না এখানে, শুধু তুমি আর আমি থাকবো। কোনো মতে গায়ে কাপড় জড়িয়ে বেরিয়ে আসে প্রথা, কিন্তু বুঝে ওঠার আগেই কেউ ওকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। একটা ভারী শরীর আছড়ে পড়ে প্রথার ওপরে। না, আমার কাছে আসবে না, না। কোনো মতে ঠেলে ঠুলে নিজেকে মুক্ত করে নিচের দিকে ছুটে যায় সে। সারা বাড়িতে একটা গুমোট বাতাস বইছে যেন। এই অবস্থায় বাড়ির বাইরে বেরোনোর উপায় নেই। দর্পণবাবু দীপা দেবীকে হসপিটালে নিয়ে যাওয়ার সময় তালা লাগিয়ে গিয়েছিলেন। হঠাৎ ক্ষীণ আশার আলোর মতোই প্রথার মনে পড়ে যায় এই বাড়িতে আসার পরেই নিচের ঘরে একটা ঠাকুরের আসন পেতেছিল ওর মা। সেই ঘরেই ছুটে যায় প্রথা। এখন বাঁচালে একমাত্র ঈশ্বর বাঁচাতে পারবেন। ঠাকুর ঘরে প্রবেশ করতেই প্রথা বুঝতে পারে এই ঘরে আর যাই হোক ওই অশরীরই প্রবেশ করতে পারবে না। এখনো জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে প্রথা। বড্ড ভয় পেয়ে আছে ও। ঠাকুরের সামনে ধপ করে বসে ঝরঝর করে কেঁদে ফেলল প্রথা। এমন কেন হচ্ছে আমার সাথে ঠাকুর? কি করেছি আমি যে ওই দোয়াশার মতো লোকটা আমার পিছনে পড়ে আছে? আমি 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 কিছুতেই নিজেকে সমর্পণ করব না ওর কাছে, কিছুতেই না। আমাকে যে করেই হোক ওর হাত থেকে রক্ষা পেতেই হবে। তুমি তুমি আমাকে পথ দেখাও ঠাকুর, পথ দেখাও। তখনই প্রথার চোখ যায় ডান দিকে একটা দরজা বন্ধ ঘরের দিকে। ঠাকুর ঘরের ভেতর দিয়েই ঘরের দরজাটা। প্রথা
কৌতূহলী হয়ে ওঠে। কি আছে ওই ঘরে? কি মনে হওয়ায় ধীর পায়ে ওই ঘরের দিকে চলে যায় প্রথা। খিলটা খুলে আলতো চাপ দিতেই ঘরের দরজাটা খুলে যায়। বেশ অন্ধকার ঘরটা, তবু দিনের আলোয় কিছুটা হলেও বোঝা যায় সব কিছু। ঘরে পা রাখতেই চমকে ওঠে প্রথা। সারা ঘরে তেমন কিছুই নেই, শুধু কয়েকটা ভাঙাচোরা আসবাব আর একটা, ওটাকে দেখেই হাঁ হয়ে যায় প্রথা। কি বিশাল একটা সিন্দুক ঘরে রাখা আছে, বিশাল একটা তালাও ঝুলছে সিন্দুকে। প্রথার ষষ্ঠেন্দ্রিয় জানান দিল ওই সিন্দুকের ভেতরেই ও সমাধান পাবে এই বিপদের। ওটা যে করেই হোক খুলতে হবে। ভেঙে ফেল প্রথা, ভেঙে ফেল ওটাকে। প্রথার বুকের ভেতর থেকে যেন আওয়াজটা উঠে আসে, কিন্তু খুলবে কি করে? অত বড় একটা তালা ঝুলছে সিন্দুকে। ইতিউতি চেয়ে দেখতেই প্রথার নজর গেল খানিক দূরে পড়ে থাকা একটা বড় পাথরের টুকরোর দিকে। ওটা ওটা দিয়ে ভেঙে ফেলতে হবে সিন্দুকটাকে। ছুটতে গিয়ে পাথরটা তুলে নেয় প্রথা। তারপর তালাটার ওপর সজোরে আঘাত করতে থাকে। হাতে বেশ ব্যথা হয়ে যায় প্রথার, তবুও থামে না। ওকে আজ বাঁচতেই হবে, যে করেই হোক। বেশ কয়েকবারের প্রচেষ্টায় অবশেষে সিন্দুকের তালাটা ভেঙে ফেলে প্রথা। সিন্দুকটা খুলতেই প্রথা দেখতে পায় হাজার একটা কাগজ জমা হয়েছে ওই সিন্দুকের ভেতরে। তার ভেতরেই একটা কাগজে নামটা পায় প্রথা, জুয়েল ডেক্সটার। ঠিক তখনই একটা দমকা হাওয়া এসে জাপটে ধরে প্রথাকে। বাড়িটায় পা রাখতেই চমকে ওঠে অলিভ। দরজা তো বাইরে থেকে তালা দেওয়া, কি করে প্রবেশ করবে ও? রুচি, এই রুচি, বাড়িটা তালা বন্ধ কেন? তবে কি ওরা ভয়ের আভাস পেয়ে কোথাও চলে গেছে? রুচি, ওরা আমাদের ঠকানোর দায় পুলিশে দেবে না তো? আমার কিন্তু খুব ভয় করছে রুচি। দাঁড়াও দাঁড়াও, আগে এত তাড়াহুড়ো করে কোনো কনক্লুশনে এসো না। তোমার ওই কলিগ, কি যেন নাম ওনার, দর্পণ বাবু, তাই না? দর্পণ বাবুকে ফোন করে জিজ্ঞাসা করো ওনারা কোথায়। ফোনটা সবে করেছিল অলিভ, ঠিক তখনই ভেতর থেকে একটা তীব্র চিৎকারে ওদের কান ঝালাপালা হয়ে গেল। এটা কি হলো রুচি? আমি জানি না, কিচ্ছু জানি না। তুমি দর্পণ বাবুকে ফোন করো প্লিজ। কি হয়েছে মিস্টার অলিভ? আমি তো আপনাকে গত রাতেই বললাম যে আমি আমার স্ত্রীকে নিয়ে হসপিটালে এসেছি। খানিক বিরক্ত হয়ে বললেন দর্পণ বাবু। দর্পণ বাবু, আমি আপনার বাড়িতে এসেছি, আপনাকে না পেয়ে ফোনটা করলাম। কি? আমার বাড়িতে তো তালা দেওয়া, আমার মেয়ে আছে একা বাড়িতে। আচ্ছা, আপনারা একটু অপেক্ষা করুন। আমাদের কি এইভাবে বাইরে দাঁড়িয়ে থাকলে চলবে? মেয়েটা ভেতরে কি করছে কিছুই তো জানি না। আমরা ভেতরে গিয়েও কিছু করতে পারবো না রুচি। কি বলেছি তোমাকে, জুয়েল ডেক্সটার একবার যাকে চায় তাকে পেয়েই ছাড়ে। বাড়িটা বিক্রি করার আগে তোমার এসব ভাবা উচিত ছিল। মানছি আমার দোষ হয়েছে, কিন্তু এখন তো এসব কথা বলে কোনো লাভ নেই, তাই না? রুচিরা চুপ করে গেল। অলিভও ধপ করে বসে পড়ল সিঁড়ির ওপর। কালো কুয়াশার মতো মুখটা ভয়ঙ্কর আদলে পরিণত হয়। চমকে ওঠে প্রথা। তুমি তুমি কি চাও আমার কাছ থেকে? অনেক যুগ কেটে গেছে, একটা নতুন শরীর স্পর্শ করিনি। আমি জুয়েল ডেক্সটার। আমার জীবনে কোনোদিন নারী শরীরের অভাব হয়নি। আজ এতদিন পর সুযোগ পেয়েছি। আজ তোকে শেষ করে তবেই আমার শান্তি। প্রথা দুহাত দিয়ে ধাক্কা মেরে সরানোর চেষ্টা করে জুয়েলকে, কিন্তু ও কিছু বোঝার আগেই ওর গলা টিপে ধরে জুয়েল। জুয়েলের নোংরা বন্ধনে হাঁসফাঁস করতে থাকে প্রথা। জুয়েলের মুখটা ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে ওঠে। মুখের দুই গর্ত থেকে রক্তচক্ষু দুটো ঠিকরে বেরিয়ে আসছে। ক্রমশ প্রথা অস্থির বোধ করে। আর কয়েকটা মুহূর্ত যদিও জুয়েলের নাগপাশ থেকে নিজেকে মুক্ত না করতে পারে, তাহলে আর ও বাঁচবে না। নিজের সবটুকু শক্তি একত্রিত করে জুয়েলকে ধাক্কা মেরে সরিয়ে দেয় প্রথা। জুয়েলের ধোঁয়া ধোঁয়া শরীরটা মিলিয়ে যায়, আবার পরক্ষণেই জমতে শুরু করলো
তাল তাল কুয়াশা। প্রথা পুনরায় ছুটে যায় ঠাকুর ঘরে, কিন্তু হাজীবন তো আর এভাবে একটা ঘরে নিজেকে বন্ধ করে রাখা যায় না। কতক্ষণ এভাবে নিজেকে রক্ষা করতে পারবে ও? এই নরকের কীটটাকে শেষ করার একটা উপায় ওকে বের করতেই হবে, সে যে করেই হোক। ততক্ষণে কুয়াশা জমাট বেঁধেছে। জুয়েলের ভয়ঙ্কর আত্মা ধীরে ধীরে এগিয়ে আসছে ওর দিকে। তাড়াহুড়োর মধ্যে কি করবে বুঝতে না পেরে ঠাকুর ঘরে রাখা ছোট্ট কৌটোটা হাতের কাছে পেয়ে ওর দিকে ছুঁড়ে মারল প্রথা। তাতে কিছুক্ষণের জন্য ও পরাস্ত হলো ঠিকই, কিন্তু উঠে দাঁড়াতে ওর বিশেষ সময় যে লাগবে না প্রথা খুব ভালো করেই জানে। কি করবে যখন বুঝতে পারছে না প্রথা, ঠিক তখনই ও খেয়াল করল জুয়েলের ছায়াটা ওঠার আর বিন্দুমাত্র প্রয়াস করছে না। তৎক্ষণাৎ প্রথার খেয়াল হলো ওই কৌটোতে দীপাদেবী লোহা, শুকনো দুর্বা, ধান আর একটা সিঁদুর মাখানো তামার পয়সা রাখেন। মাকে অনেকবার জিজ্ঞেস করেছে প্রথা ওগুলো কেন রাখা হয়। লোহা, তামা এরা হলো শুভ শক্তি ধারণকারী ধাতু। আমরা তো সবসময় যে কোনো জায়গায় ঠাকুর দেবতার মূর্তি নিয়ে যেতে পারি না, কিন্তু সাথে একটা লোহা বা এই ধরনের কোনো ধাতু থাকলে তারা দেবতার সাথে যোগ স্থাপন করে সেই অশুভ শক্তিকে পরাজিত করতে সক্ষম হয়। কথাটা মনে পড়তেই আর এক মুহূর্ত দেরি করে না প্রথা। কৌটো থেকে লোহা আর তামাটা নিয়ে ওই শরীরটার কপালে ঠেকালো। ঠাকুর যদি সত্যি সহায় হও তবে নরপিশাচের হাত থেকে আমাকে রক্ষা করো। জুয়েল দুহাত দিয়ে পুনরায় প্রথার গলা চেপে ধরল। শ্বাসরোধ হয়ে আসছে প্রথার, তবুও চেষ্টা করছে নিজেকে রক্ষা করার। এখন আর প্রথা নিজের মধ্যে নেই। ওর এখন একটাই লক্ষ্য, এই নারী লোলুপ শয়তানটাকে শাস্তি দেওয়া। যে অঙ্গ তাকে পুরুষ বানিয়েছে, যে পুরুষত্বের অলঙ্কারের ছাপ তুই মেয়েদের শরীরে রেখে তাদের সম্ভ্রম কলঙ্কিত করেছিস, সেই অঙ্গই আজ আর তোর থাকবে না। সিঁদুর মাখানো তামার পয়সাটা জুয়েলের নিম্নাঙ্গে চেপে ধরল প্রথা। অস্থির হয়ে উঠল ধোঁয়া ধোঁয়া শরীরটা। হয়তো ওর মনের সব ক্লেদ ওখানেই লুকিয়ে আছে, তাই তো এমন শুভ শক্তির সংহার সহ্য করতে পারল না। ধীরে ধীরে প্রথার গলা ছেড়ে দিল জুয়েল। একবার শেষবারের মতো প্রথাকে মারার চেষ্টা করলো, কিন্তু পারল না। ততক্ষণে ওর আত্মার অবসান ঘটেছে। কায়াহীন শরীরটা ধীরে ধীরে মিলিয়ে যায় শূন্যে। পঞ্চভূতে বিলীন হয়ে যায় এক একটা কুয়াশার পিণ্ড। প্রথা একভাবে চেয়ে থাকে কুয়াশার তালটার দিকে। ধীরে ধীরে শূন্যে মিলিয়ে গেল ওর কুয়াশার মতো শরীরটা। সব শেষে শুধু একটা গোঙানির শব্দ শোনা গেল। তারপরেই সব শেষ। অনেকক্ষণ ধরে শ্বাস নিতে কষ্ট হচ্ছে প্রথার। মনে হচ্ছে ভারী কিছু একটা ওর বুকের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। জীবনে এরকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে কোনোদিন ভাবেনি মেয়েটা। ছাপোষা জীবনে এত বৈচিত্র্য ঘটে বুঝি। চোখ বুজে আসে প্রথার। একটু আগেই ওর সব শেষ হয়ে যেতে পারত ভেবে বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। ক্লান্ত শরীরটা আর এত ধকল নিতে পারে না। অজ্ঞান হয়ে ঠাকুর ঘরের মাটিতে লুটিয়ে পড়ে প্রথা। ওর হাত থেকে গড়িয়ে পড়ে তামার পয়সাটা। অদ্ভুতভাবে সেটাও শূন্যে মিলিয়ে যায়। হয়তো সবটুকু অশুভ শক্তি নিজের মধ্যে ধারণ করে সেও বিদায় নিল। দর্পণবাবু তাড়াহুড়ো করে বাড়িতে চলে এসেছেন। দীপাদেবী এখন অনেকটা স্টেবল। আজকের দিনটা তবুও নার্সিংহোমেই রাখতে হবে। অলিভ এতক্ষণ অস্থির পায়ে পায়চারি করছিল সামনের রাস্তাটা দিয়ে। দর্পণবাবুকে দেখেই অলিভ ব্যস্ত হয়ে উঠল। দর্পণ, আই এম রিয়েলি সরি। আমি ঠকিয়েছি তোমাকে। তোমার মেয়ের খুব বড় বিপদ দর্পণ, খুব বড় বিপদ। ওসব কথা পরে হবে দর্পণ বাবু, আপনি আগে তালা খুলুন, আমাদের ভেতরে যেতে হবে। দর্পণবাবু খানিক অবাক হলেন, কিন্তু আর কোনো প্রশ্ন না করে দরজাটা খুললেন। প্রথার কোনো সারা শব্দ পাওয়া গেল না। প্রথার ঘরে যাওয়ার আগে ঠাকুর ঘরটা পড়ে। চকিতে একবার সেদিকে ফিরে তাকান দর্পণবাবু। প্রথা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে রয়েছে। দর্পণবাবু ছুটে গেলেন প্রথার কাছে। অলিভ আর রুচিরাও গেল পেছন পেছন। খানিকটা জল এনে প্রথার চোখে মুখে ছিটিয়ে দেন দর্পণবাবু। বেশ অনেকক্ষণ পরে জ্ঞান ফিরল প্রথার। দুর্বল লাগছে ভীষণ। কেউ যেন ওর শরীরের ভেতর থেকে টেনে হিঁচড়ে সবটুকু শক্তি বের করে নিয়েছে। দর্পণবাবুর উদ্বিগ্ন মুখটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল প্রথা। তারপর নিজেকে আর সামলাতে না পেরে দর্পণবাবুর মুখে বুক গুঁজে কেঁদে উঠল প্রথা। কেউই কিছুক্ষণ কোনো কথা বলতে পারে না। মা এখন কেমন আছে বাবা? হ্যাঁ, আমাকে একবার নিয়ে যাবে মায়ের কাছে?
এর উত্তর বোধহয় আমি জানি। আমি খুবই লজ্জিত। আমি আপনাদের ঠকিয়ে বাড়িটা দিয়ে দিয়েছি। এই বাড়িটা আমার প্রপিতামহ জুয়েল ডেক্সটারের ছিল। ওনাকে আমরা আমাদের পূর্বপুরুষ হিসেবে পরিচয় দিতে লজ্জা পাই। এতটাই নিকৃষ্ট মানুষ উনি। কত মেয়ের জীবন যে নষ্ট করেছেন তার ইয়ত্তা নেই। সেই জুয়েল ডেক্সটারের আত্মাই এই বাড়িতে বন্দী হয়ে রয়ে গিয়েছে। আরও কত মেয়ের জীবন নষ্ট করে সে যে ক্ষান্ত দেবে কে জানে। আর করবে না, আর কিচ্ছু করবে না, আর কিচ্ছু করার ক্ষমতাই নেই ওর। প্রথার যতটুকু বলার ছিল বলে নিজের ঘরে চলে গেল। আর এসব আলোচনা ভালো লাগছে না ওর। এই কয়েকটা দিনে ও বড্ড মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে। বিক্ষিপ্ত লাগছে ভীষণ। একটু বিশ্রামের খুব প্রয়োজন। প্রথা তখন ব্যালকানিতে দাঁড়িয়ে আছে। ওই আকাশের দিকে চেয়ে আছে মেয়েটা। কে জানে কি ভেবে চলেছে এতটা সময় নিয়ে। আজ আর দেওয়ালে একটাও ছবি ফুটে উঠছে না। আজ আর কেউ কানের কাছে ফিসফিস করে বলছে না তোমার শরীরটাকে আমার চাই। বড্ড নিশ্চিন্ত বোধ করছে প্রথা, কিন্তু গলার কাছে একটা কাঁটা বিঁধেই রয়েছে। জুয়েলের মতো মানুষরা আরো কষ্ট পেয়ে শেষ হওয়া উচিত ছিল। কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছে ওই একটা লোক। সেখানে বড্ড নিশ্চিন্তে চলে গেল লোকটা। চোখের জল মুছে নিজের ঘরে চলে আসে প্রথা। আজ থেকে ওরাই এই বাড়ির একমাত্র হকদার। হয়তো ধীরে ধীরে জুয়েলের কলঙ্কের ছাপ মুছে যাবে এই বাড়িটার থেকে, কিন্তু প্রথা কোনোদিন ভুলতে পারবে না ওকে কেউ কোনো ভোগের সামগ্রী হিসেবে ব্যবহার করে নিতে চেয়েছিল। তোমরা শুনছিলে বাড়িতে কেউ আছে, রচনা সোহিনী অধিকারী। গল্পের সূত্রধার ও গল্প পাঠে ছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল আর্য, রুবিনা, তৃষা, তানিশা, ডালিয়া, সৌভিক, প্রভাকর এবং তৃষা সেন। এই গল্পের নাট্যরূপে ছিল উমা। শব্দ সংযোজনে ছিল সুদেশনা। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল আর্য। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে শুভদীপ। কেমন লাগলো আজকের এই গল্পটা? যদি গল্পটা তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বেল আইকনে ক্লিক করতে ভুলো না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনের জন্য। তোমাদের সাথে দেখা হবে আগামী পর্বে আরও একটি নতুন গল্পের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার, শুভরাত্রি।